Hooves, bow your heads, deep breath, 1, 2, 3. Upon the magic roads, you will face monster whales. Absolutely not. It's in the world! হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। অ্যাকচুয়ালি রিয়েল লাইফে আমি অনেককেই চিনি যারা একেবারে ছোট ছোট বাচ্চা, 10 বছর 12 বছরের নিচে, মানে আমার আত্মীয় স্বজনের মধ্যে অনেকে আছে যারা আমার এই চ্যানেলে ভিডিও দেখে র্যান্ডম অ্যানিমেশন। তো মূলত ওদেরকে ডেডিকেটেড করে আজকের এই ভিডিওটা আমি আনতে চলেছি। যে সিনেমাটির নাম হচ্ছে আপন দ্য ম্যাজিক রোডস, এবং এখন থেকে র্যান্ডম অ্যানিমেশনে বাচ্চারা যে দেখে সেই হিসেবে আমাকে ভিডিও তৈরি করতে হবে এবং যথাসম্ভব এমন সব কথা, এমন সব মুভি আনতে হবে যেগুলোতে ওদের মাথায় প্রভাব না ফেলে। তো যাই হোক, আজকে আমরা যে সিনেমাটি সম্পর্কে জানবো, সিনেমাটির নাম হচ্ছে আপন দ্য ম্যাজিক রোডস। খুবই মজার একটা সিনেমা। আর মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু কোনো হলিউড সিনেমা না। সিনেমার কোয়ালিটি দেখে তোমার মনে হবে, কালার গ্রেডিং কোয়ালিটি, ভিএফএক্স দেখে মনে হবে যে এটা হয়তো হলিউডের সিনেমা। সিনেমা তৈরি করতে হয়তো 1-1.5 কোটি টাকা খরচ হয়েছে, কিন্তু না, সিনেমাটি হচ্ছে রাশিয়ান সিনেমা এবং রাশিয়ানরা এই অসাধারণ সিনেমাটি তৈরি করেছিল মাত্র 83 কোটি টাকায় এবং বক্স অফিসে ওয়ার্ল্ড ওয়াইড আয় করেছে হচ্ছে 175 কোটি টাকা এবং 92 কোটি টাকা লাভও করেছে। এবং এই সিনেমাটি বিশেষ করে ইউরোপের কয়েকটা দেশে খুবই জনপ্রিয় হয়েছিল। এবং সত্যি কথা বলতে এটা এমন একটা সিনেমা, মানে তোমার ভালো লাগবে আর কি। মানে আমারই খুব বেশি ভালো লাগবে না, কিন্তু ভালো লাগবে। মানে এই সিনেমাতে খালি হাসি খুশি আর কি, কাউকে মারা কাটা মানে কষ্ট দেওয়া এরকম কিছু দেখানো হয় নাই। বাচ্চাদের সিনেমা, বাচ্চাদের মতোই তৈরি করা হয়েছে। তো চলো আমরা মূল সিনেমাতে যাবো। তার আগে তোমার একটা কাজ রয়েছে, তুমি যাবে হচ্ছে ডিসক্রিপশনে, ডুরাশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাবে, যাতে আমরা কোনো যদি বিজ্ঞাপন বা কোনো কিছু দেই তোমাদের দেখতে না হয়। আর আমি ব্যাকগ্রাউন্ডে দেখিয়েও দিচ্ছি কিভাবে তুমি যাবে। ধরো তুমি যদি মোবাইলে থাকো, ওই ভিডিওর ওখানে যে ডিমোর আছে না, ওখানে যাও, দেখবে ডুরাশনের পর একটা মিনিট দেওয়া, ওইখানে ক্লিক করলেই তুমি ডাইরেক্ট মূল ভিডিওতে চলে যাবে। বিজ্ঞাপন আসলো না কি আসলো তোমার দেখার প্রয়োজন পড়বে না। স্বাগতম প্রিয় বন্ধুরা, তোমরা কি একঘেয়েমিতে ভুগছো? তাহলে মজা পাওয়ার জন্য আজকের বিষয়টি একদম উপযুক্ত তোমাদের জন্য। এখানে তোমরা বিভিন্ন খেলার ফলাফল জানতে পারবে, খেলা সরাসরি দেখতে পারবে এবং ভবিষ্যৎবাণী করার মতো মজার একটি অংশও রয়েছে, যেখানে তুমি অনুমান করতে পারো কোন দল জিতবে, কতটা ব্যবধানে ইত্যাদি। এতে রয়েছে আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ, বিলাসবহুল গাড়ি, নামি মোবাইল ফোন, কম্পিউটার এবং আরো অনেক কিছু। এটি এমন একটি বিশ্বস্ত জায়গা যেটি PSG এর মতো আন্তর্জাতিক খেলার দলের পৃষ্ঠপোষকতা পেয়েছে, তাই এতে কোনো সন্দেহের সুযোগ নেই। নতুন কিছু খেলার সংযোজন হয়েছে, যেমন দ্রুতগতির চ্যালেঞ্জ খেলা ও মুরগির পথ চলা খেলা, যেখানে সহজেই খেলে আনন্দ নেওয়া যায়। আর হ্যাঁ, যদি তুমি আমাদের প্রচারমূলক সংকেত ব্যবহার করে নিবন্ধন করো, তাহলে পেতে পারো 12,000 টাকা পর্যন্ত পুরস্কার একদম বিনামূল্যে। সঙ্গে থাকবে প্রথম জমাই অর্থের পর বিনামূল্যে ঘূর্ণনের সুযোগও। অর্থ গ্রহণ ও প্রেরণ করা যাবে খুব সহজভাবে, নগদ, বিকাশ, রকেট, ব্যাংক হিসাব সহ আরো অনেক মাধ্যমে। তাই আর দেরি না করে উপরে থাকা স্থায়ী মন্তব্যে ক্লিক করো, সেখানে নিবন্ধনের প্রক্রিয়া রয়েছে। শুধু আমাদের প্রচার সংকেতটি ব্যবহার করলেই তুমি বোনাস পেয়ে যেতে পারো। এবার চলো মূল ভিডিওর দিকে এগিয়ে যাই। তো যাই হোক, বিজ্ঞাপন শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম। তো সিনেমার শুরুতে একটা ক্ষেতের উপর দিয়ে আমরা বিদ্যুতের মতো আলো বেরিয়ে যেতে দেখি। আর এর পরের দিন যখন সকালে ক্ষেতের মালিক এটা দেখতে পাই যে তার পুরো ক্ষেতের ফসল একবার নষ্ট হয়ে গিয়েছে, সে তো রেগে যায় এবং তিনি তার 3 ছেলেকে বলেন গতকাল রাতে এই ক্ষেতে একটা অদ্ভুত কিছু ঘটেছে, যার কারণে পুরো ক্ষেতের ফসল নষ্ট হয়ে গিয়েছে। আর এজন্য তিনি তার ছোট ছেলে ইভানকে রাতে এই ক্ষেত পাহারা দেওয়ার দায়িত্ব দেন। তো এরপর রাতের বেলা ইভান যখন ক্ষেত পাহারা দিচ্ছিল, তখন সে একটা সাদা রঙের ঘোড়া দেখতে পায়। আর এত বিশাল সাদা রঙের ঘোড়া দেখে সে তো অবাক হয়ে যায়, আর সে বুঝতে পারে এই ঘোড়াটাই হয়তো আমাদের ক্ষেত নষ্ট করেছে। তো এই জন্য সে ঘোড়াটিকে ধরার জন্য একটা দড়ি ঘোড়ার দিকে ছুঁড়ে মারেন। আসলে তবে এটা কোনো সাধারণ ঘোড়া ছিল না, এটা একটা বিশেষ শক্তির অধিকারী ঘোড়া ছিল। বেহেশত থেকে আসা একটা ঘোড়া ছিল আর কি। তো ইভানের ছুঁড়ে মারা দড়িটি ঘোড়ার গলায় আটকে যায় এবং সাথে সাথে ঘোড়াটি সেখান থেকে পালাতে শুরু করে। আর ইভানও ঘোড়াটির পিছু করতে শুরু করে। তো কিছুক্ষণ পরে ঘোড়াটি একটা পুকুরের মধ্যে আটকে যায়। তো এটা দেখে ইভানের অনেক খারাপ লাগে, আর তাই ঘোড়াটিকে বাঁচানোর সে চেষ্টা করে এবং অনেক কষ্টে ইভান ঘোড়াটিকে পুকুর থেকে তুলতে সক্ষম হয়। তবে এখানে একটা বিষয় উল্লেখ, এই ঘোড়াটা মূলত ইভানকে চেক করছিল। তো যাই হোক, তখনই ঘোড়াটি কান্না করা শুরু করে, আর ঘোড়ার কান্না দেখে ইভানের অনেক মায়া লাগে। তো এই জন্য সে ঘোড়াটিকে মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ইভান ওই ঘোড়াটিকে বলে, আমি তোমাকে মুক্ত করে দিচ্ছি, তবে তুমি কথা দাও আমাদের ফসল কিন্তু আর নষ্ট করবে না। তো এরপর ঘোড়াটিকে সে ছেড়ে দেয়, ঘোড়াটিও চলে যায়। তবে ঘোড়াটি কিন্তু ইভানের মন মানসিকতা পরীক্ষা করলো। তো পরের দিন যখন ইভানের ঘুম ভেঙে যায়, সে দেখতে পায় তার ক্ষেতের কুড়ে ঘরে তার সামনে দুটো খুব বড় ধরনের ঘোড়া রয়েছে, অনেক দামি টাইপের ঘোড়া, আর একটা ছোট্ট বেটে ঘোড়া ছিল। তো এখানে ছোট্ট বেটে ঘোড়াটি মূলত গতকাল রাতে যে ঘোড়া ইভান ছেড়ে দিয়েছে তার বাচ্চা ছিল। তো এই ছোট ঘোড়ার বাচ্চা তো কথা বলা শুরু করে যে আমার মা তোমার ব্যবহারে খুশি হয়ে এই ঘোড়া দুটো তোমাকে উপহার হিসেবে দিয়েছে। ইভান তো প্রথমে ভয় পেয়ে যায় ঘোড়া কথা বলছে, কিন্তু পরেও খুব খুশি হয়। আর এইদিকে ইভানের বাবা তার ক্ষেতের অবস্থা দেখে তো অনেক রেগে যান। আজকে রাত্রেও সমস্যা
সমস্যা হয়েছে এবং তিনি ইভানকে খুঁজতে ওই ক্ষেতের কুড়ো ঘরের দিকে আসছেন। তো এটা দেখে ইভান করে কি ঘরের পেছনে দরজা দিয়ে পালানোর সিদ্ধান্ত নেয়। আর তখন এই ছোট ঘোড়াটি করে কি ইভানকে তার পিঠে বসিয়ে দ্রুত সেখান থেকে অনেক দূরে চলে আসে। তো এটা দেখে তো ইভান পুরো শক হয়ে যায়। বাট তখনই তার মনে পড়ে বাকি দুটো ঘোড়াও তো ওই ঘরেই রয়েছে। আর তখন ছোট ঘোড়াটি করে কি ইভানকে বলে, ঠিক আছে তুমি তোমার দুটো কান শক্ত করে চেপে ধরো। তো এরপরে বেটে ঘোড়া করে কি সেই ঘরের ভেতরে থাকা ঘোড়া দুটোকে সিগন্যাল পাঠায়। আর তখন সেই ঘরে থাকা ঘোড়া দুটো সিগন্যাল পেয়ে মুহূর্তের মধ্যে তাদের সামনে চলে আসে। আর তারপর ইভান এই ঘোড়া দুটোকে বিক্রি করার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর তারপর ইভান যখন ঘোড়া দুটোকে নিয়ে শহরের বাজারে আসে, সবাই তো অবাক হয়ে ঘোড়া দুটোকে দেখতে থাকে যে এত সুন্দর এত দামি ঘোড়া। আর অন্যদিকে ওই রাজ্যের যে রাজা ছিল যে খুবই ছেঁচড়া, সে দূরবীন দিয়ে ইভানের ঘোড়া দুটিকে দেখতে পায় এবং তিনি এই ঘোড়া দেখে তো অবাক হয়ে যান যে আমার রাস্তা বলে এত সুন্দর ঘোড়া নেই, ওর কাছে এত সুন্দর ঘোড়া আসলো কি থেকে। তো রাজার মন্ত্রী তখন রাজাকে বলে, মহারাজা এই ঘোড়া দুটি কোনোভাবেই ওই গরিব কৃষক ছেলের হতে পারে না, ও হয়তো কারো কাছ থেকে চুরি করেছে। তো আমাদের উচিত ইভানের কাছ থেকে ঘোড়া দুটোকে কেড়ে নেওয়া। তো এই কথা বলে রাজারা করে ওই ঘোড়া দুটো কেড়ে নেয়। তো এই কারণে ইভানের মন খারাপ হয়ে যায়। আর এটা দেখে সেই ছোট্ট ঘোড়া করে কি আবারও সেই দুই ঘোড়ার কাছে সিগন্যাল পাঠায়। আর সাথে সাথে সেই দুই ঘোড়া করে কি পাগলের মতো ছুটে রাজাকে নিয়ে চলে আসে এবং রাজা গিয়ে সোজা আটার বস্তার উপর পড়ে। আর এখানে প্রজাদের সামনে সে অনেক হেনস্থা হয় এবং রাজা অনেক রাগলেও প্রজাদের সামনে ইভানকে কিছু বলতে পারে না, চুপচাপ দাঁড়িয়ে থাকে। কারণ এখানে ইভানের তো কোনো দোষ নেই, রাগ কার উপর দিয়ে খাটাবে। তো কিছুক্ষণ পরে রাজা করে কি ইভানকে ঘোড়া দুটোর দাম দিতে চায়। কিন্তু তখন রাজার মন্ত্রী আবার রাজাকে বলে, মহারাজ আমরা তো ইভানকে কাজের জন্য রেখে দিতে পারি যাতে করে এই অপমানের প্রতিশোধ আমরা পরে নিতে পারি। তারপর রাজা করে কি ইভানকে এই ঘোড়ার টাকাও দেয় এবং ঘোড়াকে দেখাশোনা করার জন্য চাকরির অফার দেয়। তো ইভান রাজি হয়ে যায়। তো এরপর আস্তে আস্তে ইভানের পরিশ্রম আর ব্যবহারের কারণে রাজ্যের সবাই ইভানকে ভালোবেসে ফেলে। কিন্তু রাজা সবসময় চাইতো যে করেই হোক সে ওই অপমানের প্রতিশোধের বদলা নেবে। তো এরপর রাজার এক লোক রাজাকে বলে, বস ইভানকে আমাদের এমন একটা কাজ দিতে হবে যেটা সে করতে পারবে না, আর এই কারণে ওকে আমরা শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেবো। আর আপনি ইভানকে ফায়ারবার্ড খুঁজে আনতে বলুন। আর আজ পর্যন্ত কেউ ফায়ারবার্ডের খোঁজও করতে পারেনি। তো ইভানকে সেই কাজ করে দিন যেটাও করতে পারবে না, আর তাহলে ওর উপর আমরা প্রতিশোধ নিতে পারবো। তো এটা শোনার পরে রাজা ইভানকে ডেকে ফায়ারবার্ড আনার জন্য আদেশ করে। আর ইভান ছিল খুবই সাদাসিধে, খুবই বোকাশোকা মানুষ, ওর আইডিয়াও নেই ফায়ারবার্ড কি বা কেমন কি। তবে রাজার আদেশও রাজি হয়ে যায়। বাট তখন ওই ছোট্ট ঘোড়াটোকে বলে, তোমার রাজার কথায় তোমার রাজি হওয়া একদম উচিত হয়নি, ফায়ারবার্ড আনা কারো পক্ষেই পসিবল নয়। কিন্তু ইভান যেহেতু রাজাকে কথা দিয়েছে এজন্য ওই ছোট্ট ঘোড়াটি করে কি ইভানকে সাহায্য করার জন্য দ্রুত একটা জঙ্গলের কাছে নিয়ে আসে। আর এই ঘোড়াটি তাকে বলে ফায়ারবার্ড এই গাছের ফল অনেক পছন্দ করে আর এই ফল খেলেও দ্রুত ঘুমিয়ে পড়ে। তো যাই হোক এরপর তারা ফলগুলোর সাথে নিয়ে সেই জায়গায় চলে আসে যেখানে ফায়ারবার্ড রয়েছে। অ্যাকচুয়ালি ফায়ারবার্ড হচ্ছে মরুভূমিতে মাটির নিচে থাকে। তো এরপর যখন ফলগুলো মাটির উপরে রাখা হয়, ছড়িয়ে দেওয়া হয়, তখন ফায়ারবার্ড উপর উঠে আসে আর তারপর ফলগুলো খেতে শুরু করে। আর এই কারণে সে ওখানেই ঘুমিয়ে যায়। বাট যখন ইভান তাকে ধরতে যাবে তখনই তার ঘুম ভেঙে যায় এবং ইভানকে তাড়া করতে শুরু করে। আর এরপর সে যখন ইভানকে মারতে যাবে তখন ইভানের মনে পড়ে তার কাছে তো আরেকটা ফল রয়েছে। তো এরপর সে করে ওই ফলটিকে ফায়ারবার্ডকে দিয়ে দেয় আর ফায়ারবার্ডও সেই ফলটা খেয়ে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালে ফায়ারবার্ডে যখন ঘুম ভাঙে তখন সে দেখে ইভান তাকে শেকল দিয়ে আটকে রেখেছে, যে কারণে ফায়ারবার্ড কান্না করতে শুরু করে। তো ইভানের মনটা তো অনেক ভালো, তার মায়া লাগে এবং সে ফায়ারবার্ডকে মুক্ত করে দেয়। তো ফায়ারবার্ডও ইভানকে বন্ধু বানিয়ে সেখান থেকে চলে যায়। তো যাওয়ার আগে ইভানকে একটা পালক দিয়ে যায় ফায়ারবার্ডের, যাতে সে প্রমাণ করতে পারে যে সে ফায়ারবার্ডের কাছে সত্যি এসেছিল বা ফায়ারবার্ড বলে কিছু আছে। তো এরপর ইভান রাজ্যে ফিরে আসে এবং সে রাজা এবং সেখানে থাকা সবাইকে এই ঘটনা খুলে বলে। কিন্তু রাজা তো তার কথা বিশ্বাস করেই না। কিন্তু ইভান তখন রাজাকে সেই ফায়ারবার্ডের পালকটা দেখায়। কিন্তু এই পালকটা এখন নষ্ট হয়ে গিয়েছে, একদম সাধারণ পালকের মতো লাগছে, কারণ ওটার মধ্যে কোনো জাদুর প্রতিক্রিয়াই ছিল না। তো এই জন্য রাজা ইভানকে মৃত্যুদণ্ড দেয়। তো এরপর জল্লাদ যখন ইভানকে মারতেই যাবে তখনই এখানে ইভানকে আওয়াজে ফায়ারবার্ড চলে আসে, যা দেখে রাজ্যের সবাই অবাক হয়ে যায় এবং রাজ্যের সবাই তখন বিরোধিতা করতে শুরু করে যে ইভানকে মারবেন না, ইভান সত্যি বলেছে। তো রাজা আর কিছু করতে পারে না, শাস্তি ফিরিয়ে নেয়, কারণ শাস্তি পাওয়ার মতো কোনো অপরাধ তো ইভান করেনি। তো যাই হোক রাজা ইভানকে শাস্তি না দিতে পেরে রাজ্যের সামনে আবারও ব্যাপক অপমানিত হয়। আর এরপর রাজার মন্ত্রী রাজাকে বলে, তাহলে এক কাজ করুন, ইভানকে বরফের দেশের যে রাজকুমারী রয়েছে ওকে নিয়ে আসতে বলুন। আর ও তো রাজকুমারীকে আনতে পারবে না, আর যদি তাই হয় তাহলে আবারও আমরা ওকে মৃত্যুদণ্ড দিতে পারবো। আর যদি ইভান রাজকুমারীকে আনতে পারে তাহলে তো ভালোই, আপনি রাজকুমারীকে বিয়ে করে নেবেন। তো মন্ত্রীর এই পরামর্শ রাজা অনেক পছন্দ হয় আর তাই সে রাজা ইভানকে বরফের দেশের রাজকুমারী আনার নির্দেশ দেয় এবং এই বলদা ইভান আবারও রাজি হয়ে যায়। চিন্তা করো। তো যাই এরপর ইভান তার ছোট ঘোড়া করে বরফের দেশের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। আর সেখানে আসার পরে তারা রাজপ্রাসাদে প্রবেশ করার দরজা দেখতে পায়। আর বরফের দেশের এই রাজকন্যা, এটা মূলত ফ্রোজেন নামে যে সিনেমাটা রয়েছে যেটার মধ্যে হেলসা ওকে দেখেছি আমরা, সেটা থেকে নেওয়া হয়েছে আর কি। আর এখানে লক্ষ্য রাশিয়ান লোকগল্প অনেক রিচ, ইউরোপ রাশিয়ার লোকজ গল্প রয়েছে এগুলো অনেক রিচ এবং আমেরিকানদের কোনো লোকগল্পই নেই, কারণ আমেরিকার বয়সই 200 বছর। আমেরিকানরা মূলত পুরো দুনিয়া থেকে ধার করে লোকগল্প নেয়। তো যাই হোক ওরা যখন দরজার সামনে আসে রাজপ্রাসাদের, ওরা বুঝতে পারেনি দরজা কিভাবে খুলবে, কিন্তু তখনই ইভানের কাছে থাকা ফায়ারবার্ডের পালক বরফ ভেঙে ওদেরকে ভেতরে যাওয়ার রাস্তা বানিয়ে দেয়। আর তারপর ইভান ভেতরে প্রবেশ করে। তো ভেতরে এসে তো ইভান অবাক হয়ে যায়, কারণ এখানে একই রকমের অনেকগুলো মেয়ে ঘুমিয়ে রয়েছে। তো এই জন্য ও বুঝতে পারে না কোনটা আসল রাজকুমারী, কিন্তু যদি ভুল হয়
ঘুমায় তাহলে ওকে শাস্তি পেতে হবে। তো তখন ওই ফায়ারবার্ডের পালকটা করে কি একটা মেয়ের কাছে গিয়ে ঘুম ভাঙিয়ে দেয়। তো ইভান বুঝতে পারে যে এইটাই সেই রাজকুমারী, মানে ফ্রোজেন প্রিন্সেস। তো যাই হোক, এরপর ইভান সেই রাজকুমারীকে বলে আমাদের রাজা আপনাকে বিয়ে করতে চায় আর তার আদেশে আমি আপনাকে নিয়ে যেতে এসেছি। কিন্তু রাজকুমারী যেতে রাজি হয় না। রাজকুমারী বলে দেখো এই পৃথিবীতে আর কোনো সাহসী মানুষ নেই, যদি কোনো সাহসী মানুষ থাকতো আমি তাকে বিয়ে করতাম, তো আমাকে বিয়ে করার মতো যোগ্য কোনো পুরুষই আসলে নেই। তো এটা কথা বলে রাজকুমারী করে উপর থেকে নিচে লাফ দেয়। তো এটা দেখে ইভানও রাজকুমারীকে বাঁচানোর জন্য লাফ দেয়, কিন্তু তারা নিচে পড়ে যাওয়ার আগেই ওই ঘোড়াটি এসে ওদেরকে বাঁচিয়ে নেয়। আর রাজকুমারী বলে এটাই তোমার পরীক্ষা, আমি দেখলাম তুমি সাহসী কিনা, আর এর জন্য আমি তোমার সাথে যাবো। তো এরপর রাতের বেলা তারা তিনজন একটা জঙ্গলের মধ্যে রাত কাটায়। আর তখন সেই ঘোড়াটি ইভানকে বলে এই শোনো, রাজকুমারীর সাথে তোমাকে কিন্তু সেই মানিয়েছে, তুমি রাজকুমারীকে ভালোবাসার প্রপোজ দিয়ে দাও, তুমি আর রাজার কাছে ফিরে যেও না, আমরা দরকার পড়ে কৃষি কাজ করবো, কিন্তু আমরা একসাথে থাকবো, মজায় থাকবো। কিন্তু ইভান তো খুব ভালো মানুষ, ও কথা দিয়েছে, ওকে তো নিয়ে যেতেই হবে। তো পরের দিন বলদা ইভান করে কি রাজকুমারীকে রাজ্যে ফিরে নিয়ে আসে। তো রাজা তো ইভানকে দেখে অনেক রেগে যায়, কারণ এই পরিকল্পনাটাও ব্যর্থ হয়ে গেল। তবে এই দিকে যেটা হয়, ইভান পুরো রাজ্যের রাজার চেয়ে জনপ্রিয় হয়ে যায়, যে ইভান সবকিছু করতে পারে। তো যাই হোক, এরপর রাজা রাজকুমারীকে জানায় আমি তোমাকে বিয়ে করতে চাই। তো রাজকুমারী আবার তখন রাজাকে বলে তুমি যদি আমার দাদিমার হারিয়ে যাওয়া আংটি খুঁজে আনতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করতে রাজি আছি। আর সেই আংটিটা একটা সমুদ্রে হারিয়ে গিয়েছে। তো রাজা তো এই কথা শুনে দিশেহারা হয়ে যায়, সমুদ্রের ভেতর থেকে আংটি কিভাবে খুঁজে বের করবে। তো তখনই সেখানে ইভান চলে আসে এবং রাজা তখন আবারও ওই বলদা ইভানকেই দায়িত্ব দেয়। ইভানও মদনের মতো রাজি হয়ে যায়, কিন্তু ইভান তো জানেন ওই আংটিটা সে কিভাবে খুঁজবে, কোথায় রয়েছে। ইভানের যে বন্ধু ছোট্ট ঘোড়া, সে ওই আংটির ব্যাপারে জানতো না। আর এই কারণে ওই ছোট্ট ঘোড়াটি তার মা বা অ্যাঞ্জেল ঘোড়ার সাহায্য নেয়। তো অ্যাঞ্জেল ঘোড়া জানায় যে ওই আংটিটা সমুদ্রের ভেতরে একটা তিমির পেটে রয়েছে, আর সেখান থেকে আংটি আনতে তোমাদের সেই সমুদ্রে যেতে হবে। তো পরের দিন সকালে ইভান তার বন্ধু ঘোড়াকে নিয়ে সমুদ্রের সেই জায়গাতে আসে যেখানে ওই তিমিটা বাঁধা রয়েছে। তো এরপর ইভান দেখতে পায় সেই তিমিটিকে কেউ শেকল দিয়ে আটকে রেখেছে এবং সে এত বছর ধরে এখানে আটকা রয়েছে যে সে একটা দ্বীপে পরিণত হয়েছে। তো ইভান তখন তিমিটিকে জিজ্ঞাসা করে তুমি এখানে কিভাবে আটকা পড়লে। তখন তিমিটি কান্না করে দেয় এবং বলে আমি ভুল করে কিছু জাহাজকে গিলে ফেলেছিলাম, আর তাই সৃষ্টিকর্তা আমাকে এই শাস্তি দিয়েছে, তবে আমি আমার ভুল বুঝতে পেরেছি। তো ইভান তখন বলে আমি তোমাকে সাহায্য করব। আর সে তিমিকে মুক্ত করার জন্য সে তার ঘোড়াকে তিমির নাকের মধ্যে ঢুকিয়ে দেয়, যে কারণে তিমির একটা বড় হাসি চলে আসে। আর এই হাসি দেওয়ার সাথে সাথে তাকে বেঁধে রাখার সকল শিকল ভেঙে যায়। আর সেই সাথে পেটের ভেতরে যে সমস্ত জাহাজ বছরের পর বছর আটকে ছিল, সিরিয়াসলি ওরা কিভাবে বেঁচেছিল আমি জানি না, আনামানাম পুরো জাহাজ রয়েছে আর কি, বুঝতে তো পারছো এটা একটা কল্প কাহিনী। তো তিমির ভিতরেও হয়তো আলাদা একটা দুনিয়া ছিল যেখানে ওরা বসবাস করতে পারতো গাছগাছালি ফলে। তো যাই হোক, ওরাও মুক্ত হয়, তিমিও মুক্ত হয়ে যায় এবং সেখান থেকে চলে যায়। বাট কিছুক্ষণ পর ইভানের মনে পড়ে আরে তিমিটিকে তো আমি ছাড়ালাম, কিন্তু আংটির কথা বলতে তো ভুলে গিয়েছি। বাট তখনই সেখানে একটা কাকড়া চলে আসে, আর কাকড়াটার সাথে করে সেই আংটিটা নিয়ে এসেছে যেটার জন্য ইভান এখানে এসেছে। তো কাকড়াটি ইভানকে বলে দেখো এই তিমি প্রত্যেক মানুষের মনের কথা বুঝতে পারে, তো তুমি যখন সেখানে গিয়েছিলে তুমি ভুলে গেলেও তিমি তোমাকে খুশি হয়ে তোমার জন্য এই আংটিটা আমাকে দিয়ে পাঠিয়ে দিয়েছে। তো এরপর ইভান করে কি সেই আংটিটা নিয়ে রাজ্যে ফেরত আসে, আর সে আংটিকে রাজকুমারীর কাছে নিয়ে যায়। আর এই আংটি দেখে রাজকুমারী তো খুব খুশি হয়, কিন্তু ও যখন বুঝতে পারে এবার তো কাম সারছে, আমাকে তো বিয়ে করবে রাজা, কিন্তু সাহসী পুরুষ তো ইভান যে আমার জন্য সবকিছু করতে পারবে। আর ওই সময় মঞ্চে ওদেরকে দেখে নেয় এবং বুঝতে পারে যে রাজকুমারী তো ইভানের উপর ফিদা হয়ে গিয়েছে, ইভানকে তো সরিয়ে ফেলতে হবে। তো এই জন্য ইভানকে কারাগারি বন্ধ করা হয় এবং ইভানের দোষ দেওয়া হয় সে রাজার কোনো জিনিস চুরি করেছে, আর এই কারণে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তো এই কথা শোনা পরে রাজকুমারী অনেক রেগে যায় এবং তবে সে রাজাকে বসতে দেয় না এবং সে রাজার উপর প্রতিশোধ নেওয়ার জন্য রাজাকে গিয়ে বলে তোমার আর আমার বয়সের একটু পার্থক্য বেশি, আমাদের তো মানাবে না, তবে তুমি চাইলেই যুবক হয়ে যেতে পারো। এর জন্য তোমাকে 3টি আলাদা পাত্রে গোসল করতে হবে। সর্বপ্রথম তোমাকে একটা ফুটন্ত গরম পানিতে ঢুকতে হবে, তারপর দ্বিতীয় পাত্র থাকবে হচ্ছে বরফের মতো ঠান্ডা পানি, আর সবশেষে ফুটন্ত গরম দুধ দিয়ে তোমাকে গোসল করতে হবে। আর এটা করার পরে তুমি আবার একজন যুবক হয়ে যেতে পারবে। বাট তখনই সেখানে রাজার মন্ত্রী আসে এবং রাজাকে বলে তাহলে এই সবকিছু আগে প্রথমে আমরা ইভানের উপর পরীক্ষা করি, তারপর আপনি যাবেন। তো এই কথা শুনে রাজকুমারী তো ভয় পেয়ে যায় যে কাম রইল কি, এবং সে তখন ইভানের বন্ধু ঘোড়াকে গিয়ে বলে আমি তো এই কাজ করে ফেলেছিলাম ওই রাজাকে মারার জন্য, কিন্তু উল্টো তো ইভানকে বিপদে ফেলে দিয়েছি, তুমি প্লিজ আমাকে হেল্প করো। আর ইভানকে বাঁচাতে হলে ফুটন্ত গরম পানিতে যখন ও লাফ দিবে তখন আমার দাদিমার আংটিটা সেখানে ফেলতে হবে, আর যেখানে বরফের মতো ঠান্ডা পানি থাকবে সেখানে ফায়ারবার্ডের পালক ফেলতে হবে যাতে ওই বরফের পানিতেও সহ্য করতে পারে। আর সব শেষে যে দুধের গরম পানি থাকবে সেখান থেকে বাঁচাতে হলে লাইফ অফ ডেথ নামের একটা ফুল দিতে হবে, কারণ ওই গরম পানিতে পড়ার পরেও মারা যাবে, কিন্তু ওই লাইফ অফ ডেথ দিলে তখনও আবার জীবিত হয়ে উঠবে। আর এই ফুলটা পৃথিবীর একমাত্র শেষ প্রান্তে পাওয়া যায়। তো এটা জানার পরে ছোট্ট ঘোড়াটি ফুল আনার জন্য তার সর্বশক্তি দিয়ে দৌড়ে পৃথিবীর শেষ প্রান্তে চলে যায় যেখানে ওই ফুলটা রয়েছে। কিন্তু রাজকুমারীকে বলেছিল এই ফুলটা যে আনবে সে কিন্তু আমার মারা যাবে, এই ফুল যে তুলবে ছিঁড়বে সেই মারা যাবে। তবে এই কথা জানার পরে সে তার বন্ধুকে ওই ঘোড়া তার বন্ধুকে বাঁচানোর জন্য বা ইভানকে বাঁচানোর জন্য ফুলটা তুলে নেয়। আর অন্যদিকে আমরা রাজ্যের 3টা বড় বড় পাত্র দেখতে পাই, একটাতে ফুটন্ত গরম পানি, আরেকটাতে বরফের মতো ঠান্ডা পানি, আর তৃতীয়টিতে ফুটন্ত গরম দুধ রয়েছে। তো রাজা করে কি সবার সামনে ইভানকে নিয়ে আসে এবং বলে যা তুই যদি এই 3টা পরীক্ষা পাশ করস তাহলে আমি তোকে ছেড়ে দেবো। এরপর রাজা করে কি ইভানকে সেই ফুটন্ত পানি রাখা গরম পাত্রে ফেলে, আর তখন আর রাজকুমারী করে কি তার দাদিমার আংটিটা সেখানে ফেলে দেয়। তো এই কারণে ইভান সেই পাত্র থেকে বেঁচে গিয়ে বরফের পাত্রে চলে যায়। তো বরফের
পাত্রে তো রয়েছে ঠান্ডা পানি। তো এটা দেখে ফায়ারবার্ড এসে করে কি তার একটা পালক ছুঁড়ে মারে। তো এই কারণে ইভান সেখান থেকেও বেঁচে যায়। আর তারপর সে তৃতীয় পাত্রে গিয়ে যখন পরে যেখানে ফুটন্ত দুধ রয়েছে ওখান থেকে ইভান আর বাইরে বেরিয়ে আসে না। সবাই মনে করে ইভান হয়তো মারা গিয়েছে, এবং আসলে তাই হয়েছে, ইভান আসলে ওখানে মারাই গিয়েছে। তো প্রজাদের অনেক খারাপ লাগে, রাজ্যের সবাই তো আসলে ইভানকে অনেক ভালোবাসে। রাজাকে তো দেখতেই পায় না কেউ, জাস্ট খালি সামাজিকতার খাতিরে সম্মান দিতে হয়, নইলে বাল দেও গুনে না। জাস্ট খালি রাজার সামাজিকতার জন্য দাম দিতে হয়, মানে অনেকটা রাজনৈতিক নেতাদের মতো আর কি, কিছু করার নাই। তো তখনই সেখানে ইভানের বন্ধু চলে আসে এবং সে লাইফ অফ ডেথ ফুলটা সেই পাত্রে ফেলে দেয়। আর তখনই ইভান জীবন্ত হয়ে যায় এবং ফুটন্ত দুধ থেকে একজন রাজকুমার বা যে ওটার যোগ্য সেটা হয়ে বের হয়ে আসে। তো এটা দেখে সবাই অনেক খুশি হয়। আর এটা দেখার পরে তো রাজার অনেক লোভ হয়ে যায় এবং সেও ইভানের মতো রাজকুমার হতে চায়। আর এই জন্য সে ফুটন্ত পানিতে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু ওই আংটি, ফায়ারবার্ডের পালক এবং ওই লাইফ অফ ডেথ এগুলো সবার জন্য কাজ করবে না, তো যার জন্য যে ফেলেছে তার জন্যই কাজ করবে। তো এরপর যেটা দেখা যায়, রাজা যখন ওই গরম পানিতে লাফ দেয় উল্টো সে একটা বাবলে বন্ধু হয়ে উপরে আসে এবং ওই বাবলটা ধীরে 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 ওকে উড়ে নিয়ে অনেক দূরে চলে যায়। আর এটা দেখে সবাই অনেক খুশি হয় যে শালার বদমাইশ রাজা দেশ ছাড়া হয়েছে। মানে রাজাকে কেউ পছন্দ করতো না, কঞ্জুস একটা রাজা। তো সবাই মিলে ইভানকে নতুন রাজা বানিয়ে দেয়। আর অন্যদিকে আমরা সেই ছোট্ট ঘোড়াটিকে দেখতে পাই, ভাবছে ও হয়তো মারা যাবে, খুব ভীত হয়ে রয়েছে। বাট তখন রাজকুমারী আসে এবং বলে, তুমি হুদায় ভয় পাচ্ছ, আমি আসলে তোমাকে শুধুমাত্র পরীক্ষা করার জন্য এটা বলেছিলাম যে তুমি ইভানকে কতখানি ভালোবাসো, তুমি পরীক্ষায় পাশ করেছো, তুমি মরবে না তো, মিথ্যা বলেছিলাম আমি। তো এখানে আনন্দের সাথে তোরা সবাই বসবাস করতে শুরু করে এবং হ্যাপি একটা এন্ডিং হয়। এবং ছোটবেলাতে আমরা ডিজনির কিছু বই পড়তাম, গল্পের বই পড়তাম, বাংলাদেশে পাওয়া যেত, অনেক সুন্দর আর্ট থাকতো এবং গল্প থাকতো। তো অনেকদিন পরে সেরকম একটা ফিল হয়েছে। যেমন আমার ছোটবেলায় ডিজনির অনেকগুলো বই ছিল, জ্যাক অ্যান্ড জিল, মানে জ্যাক এবং সিম গাছ, তারপর মিষ্টি লাল মেয়ে, এটা আমি অনেকবার পড়েছি। মিষ্টি লাল মেয়ে সেই সুন্দর সুন্দর কাহিনী ছিল, মানে পুরোটাই মজার। তো সেরকম একটা ফিল পেলাম এখানে। তুমি দেখো কাউকে এখানে মারাও দেখায় না, মানে রাজাকে কিন্তু মরা দেখাতে পারতো, কিন্তু ওরা রাজাকে মানে সবকিছুই কেমন যেন মানে শিশুতোষ যেটা বলে, অনেক হাই কোয়ালিটির কিন্তু একটা সিনেমা হয়েছে। তুমি নর্মালি বলো এই সিনেমা যদি হলিউড তৈরি করতো কত হাজার কোটি টাকা খরচ লাগতো, কিন্তু এখানে রাশিয়ানরা 83 কোটি টাকা দিয়ে এই লেভেলের সিনেমা বানিয়েছে ভাই। রাশিয়ানরা তো মদন, আমি বরাবরই বলি, ওরা কেন ইন্ডিয়াতে এইসব সিনেমা হিন্দি ডাব করে দেয় না? আমেরিকার সাথে সত্যতে আমেরিকা চলে, আর ইন্ডিয়ার সাথে ওদের বন্ধু ইন্ডিয়া চাইনায় দিলে এইসব সিনেমা 4-5 হাজার কোটি টাকা কামাই যাবে, আর ওদের সিনেমা ইন্ডাস্ট্রিজ বড় হয়ে যাবে। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকো, সুস্থ থেকো। সিনেমার সম্পর্কে তোমরা কমেন্টে অবশ্যই জানিও কেমন লেগেছে।